This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা ছবি দেখলেন, ভয়ানক ছবি না? মানে এই লেকফাটা ভয়াল হরপা মানে রীতিমতো মহাপ্রলয় কথাটা বললে একদম ঠিকঠাক হবে। বানের তোড়ে ধ্বংস হয়ে গিয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র, সেতু, রাস্তা সব শেষ হয়ে গিয়েছে। বিধ্বস্ত নেপালের রাসুয়া জেলা। ভোটে কোশি নদীর পার থেকে প্রত্যেকে সরে যাওয়ার কথা বলা হয়েছে। নেপালের তিব্বত লাগোয়া 5 জেলায় সতর্কবার্তা জারি। ঝকঝকে আকাশ, সেই ঝকঝকের আকাশের নিচে সব শেষ। ভয়ানক বন্যা আমরা দেখলাম। লেকফাটা ভয়াল হরপা মানে নেপালে মহাপ্রলয় আমরা দেখতে পাচ্ছি যে কোন জায়গা থেকে একেবারে এই হরপা বাঁধ তিব্বত থেকে একেবারে নিচে নেমে আসে। তিব্বতের সকালে 4.4 কম্পনের ভূমিকম্প, তারপরেই এই মহাপ্রলয়। নেপালের বিভিন্ন জায়গায়, রাসুয়া জায়গায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিব্বত লাগোয়া 5 জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে। এমনকি বিহারেও বন্যার সতর্কবার্তা রয়েছে। একটা স্যাটেলাইট ছবি দেখতে পাওয়া যায়, তাহলে এতদিন ধরে জল জমছিল সেটা কেউ কেন খেয়াল করলেন আমি এটা জানতে চাইবো। এবং এই ঘটনার পর ব্যাক টু ব্যাক আমরা যদি দেখি ঘটনাক্রম কোন দিকে এবং পরিস্থিতির জল কোন দিকে গড়াচ্ছে। দেখো আমরা জল বোমাই বলছি, কারণ যে জলরাশি এসেছে মানে সুনামির মতো ঢেউ, যে ঢেউ আমরা সমুদ্রে দেখি সেই ঢেউ আজকে আমরা প্রায় সেরকমই ঢেউ পাহাড়ে দেখলাম। এবং এই জলবোমাটা হলো কোত্থেকে, আমরা কতগুলো একটা চেন রিয়াকশান দেখতে পাচ্ছি, যেটা দেখা যায় মোটামুটি প্রাইমারিলি যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে। তিব্বতে লেন্ডে খোলা বলে একটা, খোলা মানে নদী, পাহাড়ি অঞ্চলে খোলা মানে নদী, লেন্ডে নদীতে হঠাৎ করেই জল আটকে গিয়েছিল। কেন আটকালো সেটা জানা যাচ্ছে যে একটা তুষার ধস অ্যাভালাঞ্চ নেমেছিল, সেই তুষার ধসের জন্য নদীর মুখটা আটকে গিয়েছিল, ফলে বিপুল জলরাশি ওখানে জমা হয়। অর্থাৎ একটা নদীর মধ্যে একটা লেক তৈরি হয়, কৃত্রিম লেক। এই লেকটা কী করে জলটা তারা স্পিল ওভার করলো, বেরিয়ে এলো, সেটা আজকে সকাল 8:37 একটা তিব্বত নেপাল সীমান্তে একটা ভূমিকম্প হয়েছে। 4.4 মাত্রা ভূমিকম্প, খুব বড় ভূমিকম্প এমন নয়, কিন্তু সেটা মাটি কাঁপিয়ে দিয়েছে। এবং সেটার জন্যই সম্ভবত ওই লেকের যে প্রাচীর সেটা হঠাৎ করে ফেটে যায়, এবং পেছনে যে জলরাশি, বিপুল জলরাশি জমেছিল, সেই জলরাশি মানে 50 মিটার গভীর ওই লেকের জলরাশি সন্দেহ করা হচ্ছে, সেই জল নামতে শুরু করে। এবার চেইন রিয়াকশানে পরবর্তী কী হলো, এরপরে ওই নদীতে মানে আমাদের ভারত, নেপাল, চায়না সব দেশেই পাহাড়ি নদী মানেই একটা অনেকগুলো করে জলবিদ্যুৎ প্রকল্প এবং তার বাঁধ। এই বাঁধগুলোতে বিপুল পরিমাণ জল জমা থাকে, বর্ষাকাল অনেক জল রয়েছে। সব মিলিয়ে এই মূল জলরাশির সঙ্গে আরও বাঁধের জল যুক্ত হলো, অর্থাৎ জলের সঙ্গে জল হয়ে গেল জলবোমা। তারপরে এই বাঁধ ভেঙে নিচে নেমে এলো নদী, এবং তার সঙ্গে যেটা হলো এরপর পরপর যে ধ্বংসস্তূপ নিয়ে নামছে। এমনিতে তো পাথর, নুড়ি এগুলো নিয়ে নামছিলই, তার সঙ্গে কোথাও বাড়ি শুদ্ধ ভাসিয়ে নিয়ে চলে এসছে, কোথাও গাছ, এই সমস্ত মিলিয়ে মানে ভর বেগ মিলিয়ে এই বিপুল ধাক্কাটা মানে একদম তিব্বত সীমান্ত থেকে নেপালের প্রায় বিহার সীমান্ত পর্যন্ত সেই জলরাশি চলে এসেছে, যে কারণে বিহারেও সতর্কতা জারি করা হয়েছে। আমরা একটুখানি স্যাটেলাইট ইমেজ যেটা আমরা পেয়েছি, যে একটা কত বড় বিপর্যয়, যে পাহাড়ের ছাল বাকলা উঠে যাওয়া বলে না গাছে, ঠিক সেরকম ঘটনা ঘটেছে। এটা হচ্ছে আজকের ছবি, এটা হচ্ছে গতকালের ছবি, মানে আজকে বিপর্যয়ের আগে। দেখো এই জায়গাটা সবুজ রয়েছে, এবং আজকের ছবি এই অঞ্চলটাতে সবুজ বলে কিছু নেই। এই অঞ্চলটাতে এই যে সবুজটা রয়েছে, এই পাহাড়ি নদীগুলোতে, নেপাল তিব্বত সীমান্তে পাহাড়ি নদী, এখানে সবুজ বলে কিছু নেই, গোটাটাই ফ্যাকাশে হয়ে গিয়েছে। অর্থাৎ এই বিপুল মানে একটা নদী, সেটা হয়তো ছোট বা খরস্রোতা সরু নদী ছিল, সেই নদীরই এতটা জায়গা জুড়ে, বুঝতেই পারছো যে কতটা জায়গা জুড়ে ধ্বংসলীলা চালিয়েছে এই জলবোমা। মানে যেখানে সবুজ ছিল সেই সবুজের কোনো অস্তিত্ব নেই, এখানে গাছপালা যা ছিল, বাড়ি ঘরদোর সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। এবং তার চিহ্নটা উপগ্রহ চিত্রে খুব ভালো করে প্ল্যানেট ল্যাব এই ছবি দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এই পুরো অঞ্চলটাতে একটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। অর্থাৎ এখানটা এতটা অঞ্চল জুড়ে ধ্বংসস্তূপ, বুঝতেই পারছো যে কী পরিস্থিতি হয়েছে, যে কারণে মৃতের সংখ্যা হাজার কেন বহুগুণ ছাড়িয়ে যেতে পারে। নেপালে 2015 যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে যত মানুষ মারা গিয়েছিলেন, এক্ষেত্রে হয়তো তাদের খুঁজেও পাওয়া যাবে না, কারণ একেবারেই তাই। এবং যে কারণে তুমি যে ছবিটা আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি ঘটনা ঘটার পরে, তার মানে খুব স্বাভাবিকভাবে সেখানে আগে থেকে কি হচ্ছিল সেইটার উপগ্রহ চিত্রও পাওয়া যায়, এবং সেইটা থেকে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এই প্রশ্নটা কিন্তু আরও একবার উঠল।
আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ভূগোলের অধ্যাপক লক্ষ্মীনারায়ণ শতপথী। শতপথীবাবু, আপনার কাছে আমি একটু বুঝে নিতে চাইবো, এই যে জলবোমার কথা আমরা বলছি না, ভূমিকম্প এবং তার ফলে এরকম ধরনের জলবোমা, কিন্তু এরকম ধরনের পরিস্থিতি কখন তৈরি হয়? একটা ভয়ঙ্কর রূপ দেখলাম আমরা। প্রথমত দেখুন, এই যে গ্লব যেটা আমরা বলছি, সেটা পাহাড়ি এলাকায় আজকাল একটু বেশি তৈরি হচ্ছে, কারণ তুষার গলে যাচ্ছে, গলে গিয়ে সাময়িক একটা বাঁধের মতো তৈরি হয়। সেটা অনেক সময় পাথর পড়েও হতে পারে, তুষার থেকেও হতে পারে, যেটা তুলনায় নরম। কাজে একবার যদি ভাঙতে শুরু করে তাহলে পুরোটাই নেমে আসতে পারে। তাতে কতখানি জল ওখানে দাঁড়িয়েছে এবং ট্রিগারিং ইফেক্ট যেটাকে আমরা বলি, কোনো ভূমিকম্প বা এই জাতীয় যদি কিছু ঘটনা ঘটে, তাহলে নেমে আসার সময় সে যে পাথর, নুড়ি, বালি, কাদা নিয়ে আসবে, ভরবেগ বেড়ে গেলে তখন সেটাকে কাটিং টুল বলে, মানে কেটে নিয়ে যাবে। ফলে একটা স্ট্রেচ পর্যন্ত উপরের দিকে যতখানি ক্ষয়ক্ষতি হবে তার থেকে মাঝামাঝি জায়গাতে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হবে। তারপরে আস্তে আস্তে ওইগুলো নদীর দুপাশে বা তলায় পড়ে যাবে, তারপরে শুধু জলটা নেমে আসবে। কিন্তু আমরা এর আগেও ধরুন এই যে বিষয়টা আপনি বলছেন যে একদম মুহূর্তে সমস্ত কিছু শেষ এবং ধ্বংসলীলা, সেটা আমরা কিন্তু সিকিমেও দেখেছি। তার আগে আমরা কিন্তু উত্তরাখণ্ডেও একই ধরনের বিষয় দেখেছি। এই যে বারবার একই ধরনের বিষয় হচ্ছে, এবারে নেপালে হলো, এবং এই যে একটা বিস্তীর্ণ এলাকায় তো প্রভাব পড়ে, এটাকে থামানোর কি কোনো উপায় আছে, আদৌ আছে? দেখুন, থামানো বলতে আমাদের প্রথম যেটা দরকার, ওগুলোকে অ্যাসেস করা, অর্থাৎ স্যাটেলাইট ইমেজ বা আমাদের ড্রোন টেকনোলজি, এগুলো দিয়ে কতখানি জল দাঁড়াচ্ছে বা তার পরিস্থিতিটা কেমন, এটা বোঝার চেষ্টা করা যেতে পারে। তারপরে কিছু মডেল আছে, যে মডেলগুলোর সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি যে এটা ভাঙার মতো অবস্থায় আছে কিনা। তারপরে কিছু ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থাকতে পারে, যেমন ওগুলোকে আস্তে আস্তে খুলে দেওয়া, যাতে জলটা কম কম করে বেরিয়ে যায়, যাতে এত ভয়ঙ্কর পরিস্থিতি না হয়। কিন্তু গ্লোব স্টাডির প্রবলেমটা হচ্ছে, এটা প্রধানত খুব ইনএক্সেসিবল এরিয়া এবং অনেক উঁচু জায়গায় আছে। কাজে আমি গেলাম আর কেটে দিলাম, এরকম পরিস্থিতি নয়। ওখানে যাওয়া, ইঞ্জিনিয়ারিং ইন্টারভেনশন যেটাকে আমরা বলি, সেটা এত সহজ নয়। তাছাড়া গ্লোব স্টাডি এটা খুব বেশি দিন হয়নি, মানে গত মাত্র কয়েক দশক ধরে হচ্ছে। আগামী দিনে নিশ্চয়ই এগুলো অনেক বেশি স্টাডি হবে। অনেক ধন্যবাদ।